প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, চোখ রাখছেন চ্যানেল আয়ের পর্দায়, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সামন্তা ইসলাম। দর্শক, আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রার্থী ঘোষণা, চূড়ান্ত প্রার্থী বাছাই, মনোনয়ন আপিল সহ প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে আজ, এবং আগামীকাল থেকে আমরা আশা করছি নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমরা যে উৎসব মুখর পরিবেশের জন্য এতদিন অপেক্ষা করছিলাম, নির্বাচনী প্রচারণা মাঠে ঘাটে সব জায়গায়, সেই প্রচারণার মধ্য দিয়ে আমরা যাব। কিন্তু এর মধ্যেও আসলে নানান রকমের বিশৃঙ্খলা তো আছেই নির্বাচনকে সামনে রেখে, এবং সেই সাথে নানান দলের নানা প্রতিক্রিয়া এবং ইসিকে নিয়ে দলের যে বিভিন্ন অভিযোগ, সেই সব কিছু নিয়ে কথা বলবো। নির্বাচনের সময় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে এবং নির্বাচনী প্রচারণা আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারবে কিনা, নাকি সেটিও আমাদের জন্য সহিংসতা নিয়ে আসবে। আমাদের সাথে আজ ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে দুজন অতিথি আছেন, পরিচয় করাবো। আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ জামাল হায়দার, সমাজকর্মী ও নিরাপত্তা বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা অ্যাডভোকেট রফিক শিকদারের কাছে শুরুতেই যাব। এই যে নির্বাচনী প্রচারণা আগামীকাল শুরু হবে, এর মধ্যে বিএনপিকে নিয়ে আমরা যত নিউজ দেখছি বা সাধারণ মানুষেরা কথা বলছে, সেটি হয়ে যাচ্ছে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী সেটি নিয়ে। আসলে বিদ্রোহী প্রার্থীরা রয়ে যাওয়া বা না থাকা, এই সব কিছু নির্বাচনে কেমন প্রভাব ফেলবে, নির্বাচনের ফলাফলকে কি এটা প্রভাবিত করতে পারবে কিনা, বা বিএনপি আসলে কিভাবে দেখছে ব্যাপারটিকে, কি বিএনপি সেটির ব্যাপারে কি ব্যবস্থা নেবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচককে, এবং যারা দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা। চ্যানেলের সামনে আমি বসে আপনাকে প্রথম জানাতে চাই যে আপনি যে কতগুলো প্রশ্ন উত্থাপন করলেন সময়ের দাবিতে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে। আজকে 21শে জানুয়ারি চলে গেল, আগামীকাল 22 জানুয়ারি। আপনি জানেন যে 22 জানুয়ারি থেকে নির্বাচন কমিশনের তফসিল এবং সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে ত্রয়োদশ নির্বাচনের প্রচারণা শুরু হবে আনুষ্ঠানিকভাবে। যদিও বিচ্ছিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতো করে আপনার মনোনয়ন জমা দেওয়ার আগে বা পরে থেকেই ভোটারদের কাছে নানানভাবে যেতে যাচ্ছে বা যাচ্ছে, ভোটারদের মন কাড়ার জন্য, ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য। এবং প্রত্যেকটা ক্রিয়াশীল রাজনৈতিক দলেরই নানান জল্পনা কল্পনা ছিল নির্বাচনটা সঠিক সময় হবে কিনা, নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের এই 12 তারিখে হবে কিনা, কিংবা নির্বাচনটা আদৌ হবে কিনা, কিংবা অনেকে কিন্তু নানানভাবে অ্যানার্কি তৈরি করতে চেষ্টা করেছিল। কিন্তু পরিশেষে সকল ধুমরুজালের অবসান ঘটিয়ে আমরা কিন্তু নির্বাচনের পথে যাচ্ছি এবং নির্বাচন হতে যাচ্ছে ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি। নির্বাচন কেন্দ্র করে আপনার অনেকগুলো রাজনৈতিক দলই তাদের মনোনয়ন জমা দিয়েছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আপনি জানেন গত 15 বছর বিএনপি রাজনীতিতে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারে নাই নানানভাবে, এবং ফেসিবাদের যে নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই সকল নির্বাচনে প্রতিযোগিতা হয় নাই, প্রতিযোগিতার প্রয়োজন হয় নাই। তারা বিনা ভোটে তারা 154টি আসন এইভাবে আওয়ামী লীগ বিভিন্ন সময় 14, 18, 24 সালে করেছে। ওগুলো আমি আর নতুন করে আর যেতে চাই না। নির্বাচন আসলে যদিও কথাগুলো আসে, এই কারণে আসে যে নির্বাচন কমিশন সেই জায়গাগুলো থেকে তারা শিক্ষা নিতে হবে তাদেরকেও একইভাবে, যেটা আপনি নির্বাচন কমিশনের কথা বললেন। নির্বাচন কমিশনকে আসলে সংবিধানে আপনার কিছু ক্ষমতা দেওয়া আছে। তবে আমরা আসলে আগে শুনি যে আপনাদের যে বিদ্রোহী প্রার্থী, তারা আসলে নির্বাচনে কোনো বিভেদ সৃষ্টি করবে কিনা, বা বিএনপির মধ্যে আসলে দলীয় বিভেদ তৈরি হবে কিনা। না শোনেন, আমি তো বলছি যে বড় রাজনৈতিক দল আমাদের অনেক জায়গায় প্রার্থীরা বসে গেছে, এতগুলো আমাদের দলের নেতা কিছু কিছু জায়গায় আছে এখনো, হয়তো বা চূড়ান্ত একটা পর্যায়ে সেটাও থাকবে কিনা সেটাও দেখবার ব্যাপার আছে। আর তাছাড়া দলে প্রতিযোগিতা করে, কেউ কেউ কখনো কখনো করে, কেউ কেউ বহিষ্কার হয়েছে পার্টি থেকে, পার্টি সিদ্ধান্ত। তার বাইরে তো আর পার্টি আর কিছু করতে পারবে না। তোমার নির্বাচন করার রাইট আছে, নির্বাচন করছে। কিন্তু আপনি প্রচার কালকে থেকে শুরু হচ্ছে। আপনি জানেন যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই তিনি সিলেট পৌঁছে গেছেন, এবং সিলেট থেকে আগামীকাল নির্বাচনের প্রচারণা শুরু হবে, এবং সিলেট নির্বাচনের প্রচারণা করে এভাবে ক্রমান্বয়ে আরও অনেক জায়গায় তিনি করবেন, তারপরে ঢাকায় ফিরে আসবেন। আমরা সেখান থেকে আমাদের নেতা জনগণকে আহ্বান করবেন একটি গুম খুন মুক্ত, একটি সুন্দর সুশীল, একটি নিরাপদ বাংলাদেশ যেন প্রতিষ্ঠা হয়। সেটাই আমাদের এই নির্বাচনের এই বার্তা হবে। জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে স্বতঃস্ফূর্তভাবে, এবং নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া আছে 118 থেকে 126 পর্যন্ত,
সংবিধানের অনুচ্ছেদগুলো। নির্বাচন কমিশন যদি সেই সংবিধানের অনুচ্ছেদগুলো 118 থেকে 26 পর্যন্ত তারা এক্সারসাইজ করতে পারতো অতীতে, তাহলে এই নির্বাচনগুলো কিন্তু সুষ্ঠু হতো। যেমন 91 সালে, 96 সালে, 2001 সালে তারা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে নির্বাচন কমিশন। সেই নির্বাচনগুলো কিন্তু ফ্রি, ফেয়ার, ক্রেডিবল বলে মানুষ গ্রহণ করেছে একেবারে, মোটা দাগে যে দাগে আপনি বলেন। কিন্তু 14 সালে, 18 সালে, 14 সালে বিনা ভোটে, বিনা রাজনৈতিক দলের 18 সালের দিনের ভোট রাতে হয়ে গেছে, 30 তারিখে ভোট 29 ডিসেম্বর রাতে হয়ে গেছে। সবাই যা নির্বাচন কমিশনই বলেছিল ওই সময় দায়িত্ব নিয়ে যে ভবিষ্যতে আর রাতের ভোট, দিনের ভোট রাতে হবে না, নির্বাচন কমিশনার বলেছিল, শুধু এটা আমার কথা নয়। আবার আপনি যদি 24 সালে যান, 24 সালে আপনার 28টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল, আপনার মনে আছে? তো সেখানে 28টি দলের মধ্যে 24টা নিবন্ধিত দলের জামানতই ছিল না, 4টি দলের ছিল আওয়ামী লীগ সহ। এই ছিল নির্বাচন অবস্থা বিগত দিনগুলোতে। আশা করি যে আগামী দিনগুলোতে অত্যন্ত সুষ্ঠু এবং ফ্রি, ফেয়ার নির্বাচন হবে, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এবং যে নির্বাচনটি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, নির্বাচন কমিশনের অধীনে আমরা মেনে নেব। যদিও নির্বাচন কমিশনাররা কখনো কখনো প্রশ্নবিদ্ধ হয় বা তাদের ব্যাপারে কথা উঠে, এটা উঠবে, সবসময় উঠে, তবে আমি বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ এবং এটার প্রধান উপদেষ্টা যিনি স্পষ্টভাবে দেশে এবং বিদেশে বিভিন্ন সেমিনারে গিয়েও তিনি বলেছেন যে অতীতের যে কোনো মুহূর্তের চেয়ে বাংলাদেশের এই নির্বাচনটি হবে, ত্রয়োদশ নির্বাচনটি সুষ্ঠু হবার। আমাদের আসলে এটি প্রত্যাশা। সে কারণে আমি খুব জামাল হায়দারের কাছে শুনবো, এই যে নির্বাচনের আর মাত্র 20 দিনের মতো বাকি আছে আমরা বলতে পারি, এই জায়গায় এসেও আসলে নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন দলগুলোর বিভিন্ন অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। আমরা রফিক শিকদারের কাছেও শুনছি যে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন উঠছে। আপনার কাছে আসলে কি মনে হয়, এই নির্বাচনটি হয়ে যাওয়ার পরে আসলে ফলাফল নিয়ে কি প্রশ্ন উঠবে নির্বাচন কমিশনের দিকে? জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনটা একটা বড় পরীক্ষার সামনে জাতি দাঁড়িয়ে আছে। যে উচ্চাশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই হয়েছিল, সেই উচ্চাশা আকাঙ্ক্ষার 1.5 বছর পরে এসে আসলে বাস্তব বা আসল পরীক্ষাটার সামনে। আমরা সার্বভৌমত্বের সংকটে ছিলাম, গণতন্ত্রের সংকটে ছিলাম, সেটা একটা দীর্ঘ পথযাত্রা। তো আমরা সেটা থেকে উত্তরণ পেয়েছি। এখন আমাদের আসল পরীক্ষাটা হচ্ছে দল যারা, আমরা বলবো যে দুটো শক্তি যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, দুটো দলই বা দুটো ধারাই হচ্ছে জুলাইয়ের পক্ষের ধারা। তাদের মধ্যে এখন সামনের ভবিষ্যতে ক্ষমতা গ্রহণের একটা দ্বন্দ্ব, বাট এটা কতটুকু ফেয়ার পর্যায়ে থাকবে শেষ পর্যন্ত, সেটা একটা আসলে জাতির মানে জাতির প্রশ্নের বিষয়, জাতির পরীক্ষা। এটা আমি শুধু দুইটা দলের পরীক্ষা বলবো না, জাতির পরীক্ষা। এই পরীক্ষাটাতে প্রশাসন আছে, নির্বাচন কমিশন আছে, সরকার আছে। আপনার এই কথাটা ধরে যদি আমি একটি কথা বলতে চাই, আজ কিন্তু আমাদের একটি কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেটি হচ্ছে আসন্ন নির্বাচন নির্ধারণ করবে দেশ উদার গণতান্ত্রিক পথে থাকবে নাকি উগ্রপন্থী বা রাষ্ট্রবিরোধী শক্তির হাতে চলে যাবে। তিনি আসলে আমাদেরকে আহ্বান জানিয়েছেন যেন আমরা রাষ্ট্রের পক্ষে থাকি। আসলে এটির মাধ্যমে কি বোঝানো হচ্ছে? তার মানে নির্বাচনের আগেই কি আমরা দলগুলোকে ভাগ করে দিচ্ছি যে যে নির্বাচনে জিতবে না সে দেশের বিরুদ্ধে চলে যাবে? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমি দেখবো এটা একটা রাজনৈতিক বয়ান, নির্বাচনের বয়ান। দেখেন, সবারই কিছু স্ট্র্যাটেজি তারা নিচ্ছে রাজনৈতিকভাবে নির্বাচন জয়ের জন্য। যখন নির্বাচনের হুইসেলটা বেজে যায়, তখন আসলে রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করে, স্বতন্ত্র প্রার্থী, তাদের নিজস্ব স্ট্র্যাটেজিতে যায়। প্রতিটা শব্দ চয়ন সেভাবেই আগাচ্ছে। তো বিএনপির আসলে শক্তিটা কোথায়? বিএনপির 4-5টা জিনিস বলার আছে। বিএনপি যদি বলি, নির্মোহভাবে বলি, বিএনপি তারা বলতে চাইছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা, জনগণের আস্থা, আর একটা জিনিস বলতে চাইবে হয়তো দৃশ্যমান একটা পরিকল্পনা তারা 31 দফা বা যেটা দিচ্ছে। তো সেটা নিয়ে তারা ফাইট করছে বা জনগণের কাছে ঘুরে ফিরে যাবে। তেমনি জামাতে ইসলামও তাদের নিজস্ব বয়ান বা বিস্তৃতি নিয়ে যাবে। একটা হচ্ছে নিজেরটা বলা, আর একজনকে খণ্ডন করা, আঘাত করা, সেটা। কিন্তু আমাদের আসলে, আমি যেটা প্রথমে বলেছি যে পুরো জাতি একটা পরীক্ষার মধ্যে দিয়ে আছে। অনেক রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে বলি, অভ্যুত্থানের মাধ্যমে বলি, জাতি এখানে এসছে। এখন আসলে আমাদের আসল পরীক্ষা সুস্থ এবং মানে একেবারে উৎসব মুখর হবে কিনা। এখানে অনেকগুলো ফ্যাক্টর এখানে অনেক ঢুকে গেছে, এখানে যাতে অবিশ্বাস, এই যে বয়ানগুলো অবশ্য অবিশ্বাস জন্ম দিচ্ছে। উনি আবার ঢিলের বিনিময়ে পাটখেল মারবে, এআই আছে, এখন তো মনে করেন যে খুবই ফ্লুইড সব কিছু।
এবং এমন কিছু বয়ান আছে যেটা নাকি আসলে সেনসিটিভলি ওকে টাচ করে এবং সে আপনি রিঅ্যাক্ট এআই করে। এর কথা বলেন, আমিও আসলে কিছুদিন ধরে জি। এমন ভিডিও দেখতে পাচ্ছি অনেক, যেটা আসলে দুই পক্ষই অপ্রত্যাশিত। করছে। এখন আসলে রাজনৈতিক দলগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছানোর জন্য বা Okay. তাদেরকে বোঝানোর জন্য কি কোনো স্টেপ নিচ্ছে? ওকে, এটা উচিত ছিল। আমি যেটা আইডিয়ালি হইতে পারতো এরকম যে যত ধরনের এআই বা মিস ইনফরমেশন ডিসইনফরমেশন এটা ভাঙানোর জন্য একটা সেন্টার হতে পারতো, যে একটা ওয়ান পয়েন্ট আমি এখানে গেলে দেখতে পাবো এটা ঠিক বা ঠিক কিনা। এখন এটার বহুধা ব্যবহার করছে, যারা আপেক্ষিকভাবে দুর্বল মনে হচ্ছে তারা দেখা যাচ্ছে আবার। কিছুদিন আগে তো বিএনপি এমন একটি ব্যাপার চালু করেছিল তরুণদের নিয়ে, ইন্টারনেটে যেটি কাজ করবে। জি, তো সেটা তাদের ডেফিনেটলি বিএনপি তরুণদেরকে অনেক সম্পৃক্ত করছে। আবার দেখা যাচ্ছে জুলাই বা ইউনিভার্সিটি বেস যেটা তাদের ওখানে দেখা যাচ্ছে দৃশ্যমান বিজয় তাদের আছে। তো সব কিছু মিলে আমি সবসময় মনে করি যে এটা একটা মাইন্ড গেম। আমরা যদি সবাই ভাবি উভয় পক্ষই ভাবে, আমরা যদি ফাউল করি তাহলে জুলাইয়ের বিপক্ষের শক্তি তথা সার্বভৌমত্বের বিপক্ষের শক্তি আবার চলে আসবে। এই আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি থাকি তাহলে কিন্তু আমি ফাউলটা সেভাবে করব না। আমার এইবারের নির্বাচনের জয়টা কিন্তু অন্তিম কিছু না বাংলাদেশের জন্য। আমরা বহু বছর ধরে বিভেদ ছিল এবং এটা আমার শত্রুর জন্য সবচেয়ে বেশি আনন্দের। আমি যত বিভেদ করতে পারি, দেখেন আমরা 90-এ কিন্তু অনেক সংগ্রামের পরে 90-এ আমরা গণতন্ত্রের ধারায় ফিরেছিলাম। 3টা ভালো নির্বাচন হয়েছিল এবং একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে 111 আসে। 111-এর সরকার ডিপ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটা নির্বাচন করে এবং এটা প্রণব সাহেবের বইয়ে বোঝা যাচ্ছে যে না, সম্পূর্ণভাবে চাতুরী নির্বাচন এবং সেটা দিয়ে দেখা যাচ্ছে যে সার্বভৌমত্বের বিপক্ষের একটা আয়োজন রাষ্ট্রকে ঘিরে ধরে এবং সেটাতে অনেকে সামিল হয়ে যায়, রাষ্ট্রযন্ত্রের অনেকে। ধীরে ধীরে 21 বছরে আমরা ক্ষয় হয়েছে, ধীরে ধীরে গত 17 বছরে আমাদের আসলে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে গেছে, গণতন্ত্র নষ্ট হয়েছে। আসলে এই 17 বছরে আমার জনগণ ভোট দেয়নি, তার একটা কনফিডেন্সের অভাব আছে। তেমনিভাবে পোলিং এজেন্ট থেকে শুরু করে যারা নির্বাচন পরিচালনা করে তাদেরও আসলে কনফিডেন্সের অভাব থাকবে বলে আমি মনে করি। তো সেই সব কিছু মিলে আবার যদি বলি আইন শৃঙ্খলা বাহিনী তাদের কি দখলে আছে? অনেক অস্ত্র এখন উদ্ধার হয় নাই। আপনি এখনো কিন্তু ওয়াইল্ড কার্ড এখনো খেলে নাই আমাদের শত্রু। যারা জুলাইয়ের পরাজিত শক্তি, যারা সার্বভৌমত্বের বিরোধী শক্তি, তারা এখনো ওয়াইল্ড কার্ড খেলা শুরু করে নাই। মানে আমি জনগণকে বা জাতিকে বলবো বা দলগুলোকে বলবো যে আল্লাহর ওয়াস্তে সবাই যার মানে মতের পথের প্রতি শ্রদ্ধা রেখে, জুলাইয়ের যে রক্ত দেওয়া হয়েছে সেই মানুষগুলো আত্মহতিকে শ্রদ্ধা রেখে সবাই তাদের ফাউলগুলো কম করবেন। একদম ধন্যবাদ জামাল হায়দার, আপনার কাছে আবার আসবো। রফিক সিকদারের কাছে শুনবো। এই যে আমরা নির্বাচনী ইঞ্জিনিয়ারিং নিয়ে একটি কথা শুনলাম, আসলে আপনার কাছে আসলে কি মনে হচ্ছে? এত অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে, তারপর নির্বাচনী সহিংসতা আছেই, আবার মানুষের মধ্যে আসলে যে আস্থার অভাব, যে নির্বাচনকে আসলেই হচ্ছে কিনা, ভোট দিতে যাচ্ছি কিনা, এখন হয়তো আর কি হচ্ছে কিনা সেটি নিয়ে কোনো দ্বন্দ্ব আমাদের মধ্যে নেই, কিন্তু আমি ভোট দিতে গেলে আমি নিরাপদ থাকবো কিনা সে একটা অনাস্থা কিন্তু জনগণের মধ্যে আছে। এই সকল অবস্থার মধ্যে আবার আপনি ইসিকে নিয়ে যে অভিযোগ বিভিন্ন দলের, সবকিছু মিলে আসলে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব, বা নির্বাচনের ফলাফলের উপর তারপর আপনারা কতটুকু সন্তুষ্ট হতে পারবেন? না, আমাদের এই দেশে সাম্প্রতিককালে যদি বলি যে আমাদের দেশের নানান কারণেই নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে একটা নির্বাচন কমিশনের একটা বড় চ্যালেঞ্জ। একইভাবে যদি বলি রাজনৈতিক দলগুলো তাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে অতীতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল তাদের আন্তরিকতার কারণে সুষ্ঠু অবাধ নির্বাচন কিন্তু হয়েছে। এটা টোটাল নির্ভর করবে সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে, একই সাথে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপরে। তারা যদি সবাই এক থাকে, মেজর সাহেব যেটা বললেন, সবার মধ্যে যদি সততা থাকে, আন্তরিকতা থাকে, যে আমরা জনগণের কাছে যাব, বাড়ি কিন্তু আমরা বাড়ি তো ভোট রাজনৈতিক চাইবো। দলগুলোর মধ্যে সেটা দেখতে পাচ্ছি না, আমরা শুধু রেশারেশি দেখতে পাচ্ছি। না, এগুলো বড় নির্বাচনে কথাবার্তা হবে, এটাও একটা গণতন্ত্রের বিউটি। বাট আমি বলবো যে অতীতের যে কোনো সময়ের চেয়ে আপনি গত 15 বছর যদি নির্বাচনগুলো দেখেন, এগুলোতে আমি নির্বাচন বলবো না, তারপরে যদি বলি, তবে দেখেছেন যে বিরোধী দলগুলোকে কীরকম করে দমন করেছে। নির্বাচন আগে তার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, কিংবা নির্বাচনে অংশগ্রহণ করলে যেন দাঁড়াতে না পারে, দাঁড়াতে পারলে যেন ভোটারদের কাছে যাইতে না পারে, এমনকি দলের নেতাকর্মীরা যেন বাড়িতে থেকে ভোট চাইতে না পারে, সেই জন্য বাড়িতে পর্যন্ত থাকতে দেওয়া হয় না। এই কথা ধরে যদি আমি একটা কথা বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এটিও বলেছেন যে বিএনপি নির্বাচনে ভূমিধস জয় পেতে পারে বলেই একটি মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সেই মহলটি আসলে কারা, কি অপপ্রচার চালাচ্ছে? এটা মহল, অদৃশ্য একটা মহল আছে, সবসময় থাকে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনার একটা
ন্যায়ের পক্ষে যারা কাজ করে, সত্যের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা কাজ করে, এটার বিপক্ষে একটা গ্রুপ সবসময়ই থাকে। এখন কখনো কখনো দৃশ্যমান হয়, কখনো কখনো অদৃশ্য হয়। আমাদের সাথে যারা নির্বাচনের প্রতিযোগিতা করতেছে তারাও কখনো কখনো জিতবার জন্য তারা অনেক কথা বলতে পারে, গ্রহণ করবে জনগণ যারা ভোটার। আপনি জানেন যে প্রায় 3.5 কোটি 4.5 কোটি তরুণ ভোটার আছে যারা বিগত দিনগুলো ভোট দিতে পারে নাই, গত 15 বছর তারা ভোট দিবে এবার। সুতরাং তাদের একটা আশার সঞ্চার নতুন করে অবারিত হয়েছে যে তারা ভোট দেবে। এবং আইনশৃঙ্খলার কথা যদি বলেন, অবৈধ অস্ত্র জুলাই আগস্টের আন্দোলনের সময় অনেকগুলো থানা লুট হয়েছে, অস্ত্রগুলো এখন সেভাবে উদ্ধার হয় না, দ্যাট ইজ ট্রু। যদিও পত্রিকাতে কিংবা হোম মিনিস্ট্রি বা সরকার বলছে যে তারা 70% 60% উদ্ধার করেছে, কিন্তু আমার কাছে মনে হয় না। কারণ চিটাগাংয়ে অনেক জায়গায় কিন্তু এই সমস্ত অবৈধ অস্ত্র দিয়ে কিন্তু হত্যা করছে। এমনকি আমাদের যে লাস্টে যে আপনার এই যে ইনকিলাব মঞ্চের আমাদের এই ওসমান হাদি তাকেও সেই অবৈধ অস্ত্র দিয়ে কিন্তু আমরা এখনো লক্ষ্মীপুর, বরগুনা, ফরিদপুর, সুনামগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অরাজনৈতিক ঘটনা দেখতে পাচ্ছি এবং সংঘর্ষের ঘটনা আমরা হ্যাঁ, দেখতে এই জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে সে বিনয়ের সাথে অনুরোধ করব যে তারা আরও বেশি সোচ্চার হোক, আরও আন্তরিক হোক, এবং প্রয়োজনে তারা আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে আছে তারা যদি দায়িত্বের বরখেলাপ করে, আরও আছে আমাদের দেশে অনেক চৌকস আইনশৃঙ্খলা বাহিনী আছে, অফিসার আছে, তাদেরকে কাজে লাগাক। এবং বিগত দিনগুলোতে যারা ফেসিবাদের কারণে দায়িত্ব পালন করতে পারে না, এরকম অনেক ভালো ভালো অফিসার আছে চৌকস, তাদেরকে কাজে লাগাক, লাগিয়ে এগিয়ে যাক। তবে আপনার কি মনে হয় শুধু দায়িত্ব পালনের যে মনোবল সেটি থাকলে হবে? তাদের তো নিজের জীবনের ভয় আছে, তারা সেফ ফিল করছে না। শোনেন, সন্ত্রাসীদের ভয়ে কি আপনি দেশ ছেড়ে যাবেন? ডাকাতের ভয়ে কি আপনি বাড়িঘর ছেড়ে দেবেন? প্রত্যেকেই যার যার নিরাপত্তা, সেফটি ব্যবস্থা আছে। আপনার ভোট চোরের ভয়ে কি আপনি ভোট দিবেন না? ভোট চোরও কিন্তু ছিল বিভিন্ন জায়গায়, এটাকে আপনাকে এনশিওর করতে হবে। প্রশ্ন আসলে এই নির্বাচনে না, প্রশ্নটা ঠিক আছে, আপনার প্রশ্নটা ঠিক আছে, ভোটারদের প্রশ্ন আছে। আমি বলবো যে অতীতের যে কোনো সময়ের চেয়েও ভোট সুন্দর হবে। ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারবে, নিশ্চিন্তে তারা ভোট দিয়ে বাড়িতে ফিরতে পারবে। নির্বাচনটি, এই যে আমি বললাম কিছুক্ষণ আগে যে 118 থেকে 126 পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনকে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। সেই ক্ষমতার মধ্যে আপনার আইনশৃঙ্খলা বাহিনী আছে, ভোটাররা যেন যেতে পারে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে, সেটার প্রচার করবে তারা। নির্বাচন কমিশনের তো দায়িত্ব আছে। তারপরে ভোট দেওয়ার পর তারা নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, ঘোষণা করলে সকল দল, সকল অংশগ্রহণকারী রাজনৈতিক দল, দেশবাসী মেনে নেবে। সেরকম পরিস্থিতি কিন্তু ক্ষমতায় কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া আছে। তারা বিগত দিনগুলোতে এক্সারসাইজ করতে পারে না, আমি আবারও বলছি। আমি বিশ্বাস করি আগামী দিন তারা সেটা করবে এবং তারা দেখিয়ে দিবে যে এই অতীতের যে নির্বাচন কমিশনারকে, যে লাস্ট যে নির্বাচন কমিশনার এই যে এখন বোধহয় কারাগারে আছে নাকি, আমি যদি ভুল না করে থাকি। তো আমার কথাটা হলো, নির্বাচন কমিশন তারা শপথ নেয়, তারা রাষ্ট্রের সরকার শপথ, একটা প্রতিষ্ঠানে শপথ নেবে, শপথ মঙ্গল করবে কেন? সুষ্ঠুভাবে নির্বাচন করবে, তাদের সমস্যাটা কোথায়? সেজন্য আমি বলবো যে আজকের এই নির্বাচন কমিশন সেগুলো থেকে শিক্ষা নেবে, শিক্ষা নিয়ে তাদেরকে সুষ্ঠু আবার নির্বাচন দেবে। আর আমরা, আর আমাদের যে আপনি যেটা বললেন যে আমরা বিএনপি একটা বড় রাজনৈতিক দল, আমরা বিভিন্ন সময় আমরা সরকারেই ছিলাম, আমাদের কিন্তু বলবার অনেক কথা আছে মানুষের কাছে। আর আমাদের সাথে যারা আছে তারাও তাদের কথা বলবে। আমরা তো 71-এর মুক্তিযুদ্ধের কথা বলবো, মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে আমার নেতা জিয়াউর রহমান, আমরা সেটা বলবো। আমরা বলবো যে আমার নেতা জিয়াউর রহমানের এই যে আপনার 19শে জানুয়ারি 90তম জন্মবার্ষিকী গেল, সেখানে সকল মানুষের ঢেউ। আমি বলবো যে আমাদের নেতা জিয়াউর রহমানের যে এই জিয়া পরিবার, যদি আপনি বলেন, আমরা আমরা বিভিন্ন সময় বলেছি যে আমরা পারিবারিক রাজনীতি চাই না, বাট পরিবারের যারা সমৃদ্ধ পরিবারের যে সমৃদ্ধ সন্তানেরা, লিগ্যাসিটা আসলে ধরে রাখতে চাই। সমৃদ্ধ পরিবারের সমৃদ্ধ সন্তানেরা যেভাবে আসে, সেটা যদি আমি আপনাকে বলি যে আপনি দেখেন যে তারেক রহমান 17 বছর পরে 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরলেন। তিনি এসে বাংলাদেশের এয়ারপোর্টে নেমে মাটি ছুঁলেন, মাটি ধরলেন, মাটিতে হাত রাখলেন, সবুজ গাছে। এই ভালোবাসা বাংলাদেশের প্রতি অবিরাম শ্রদ্ধায় তিনি মাটিতে হাত রাখলেন, মাটি নিলেন। তারপরে তিনি সেই 300 ফিটে আসলেন, তিনি এক বক্তব্য রাখলেন দেশবাসীর উদ্দেশ্যে। তিনি বললেন, আই হ্যাভ এ ড্রিম, সেখান থেকে আই হ্যাভ এ প্ল্যান। আপনার মার্টিন লুথার কিং জুনিয়রের যে বক্তব্য ছিল, আপনার ম্যাপিস্ট লিডার, সেই লুথারের আই হ্যাভ এ ড্রিম থেকে আই হ্যাভ এ প্ল্যান তিনি বললেন। এবং আসলে তার আচরণে জনগণ মুগ্ধ হয়েছে এবং নির্বাচনের পরেও যেন বিএনপির আচরণ সেটি থাকে, এটি কিন্তু আমাদের আবার আপনি দেখেন, এটাই বলছি, আবার দেখেন আমাদের খুব কষ্ট হয় এর মধ্যে। আবার আমাদের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন অনন্ত মহাযাত্রায়, এবং ওনার মৃত্যুর পরে সমগ্র দেশে একটা শোকের ছায়া।
শীতার্ত বিকেলে সমগ্র বাংলাদেশ থেকে মানুষ ছুটে এসেছে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে। যে মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়া 86 সালে আপনার এরশাদ বিরোধী আন্দোলনে আপসহীন বক্তব্য দিয়ে আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বেগম জিয়াকে শ্রদ্ধা সেই সাথে বেগম স্মরণ করি। আমরা আবারও আপনার কাছে একটু শেষ করি, সেই বেগম খালেদা জিয়ার সেই মানিক মিয়া এভিনিউতে যে জনস্রোত 31শে ডিসেম্বর আমরা দেখলাম জানাজাতে, এবং জানাজাতে যারা অংশগ্রহণ করতে পারেন এই শীতের মধ্যে দূর দূরান্তে যেখানে যেখানে অবস্থান করছে সেখানেও জানাজা পেয়েছে, ঢাকা শহরে তিনি আসলে গ্রহণযোগ্যতা পেয়েছেন, এটা আমরা সবাই দেখেছি। এই যে একটা জিনিস, এটা থেকে আমরা বুঝতে পারি যে মানুষের যে ভালোবাসা, জনগণের জন্য যারা রাজনীতি করে, কল্যাণে যারা রাজনীতি করে, যে দল যে মানুষগুলো জনগণের কাছে তারা বেঁচে থাকে আজীবন, অবিরল হয়ে থাকে, তারা অমর হয়ে থাকে। আমরা জামাল হায়দারের কাছে শুনি, এই যে গণভোটের কথাটি আসলে আমরা গণভোট আর জাতীয় নির্বাচন তো একই দিনে হওয়ার কথা, কিন্তু এখন আমরা নির্বাচন নিয়ে এত কথা বলছি, গণভোটের ব্যাপারটি যেন আমরা ভুলেই যাচ্ছি। এই যে 4টি বিষয় আসলে আমাদের জন্য দিয়ে দেওয়া হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কি গণভোটের ব্যাপারেও প্রচারণা চালাচ্ছে নির্বাচনের প্রচারণার পাশাপাশি, বা গণভোট আসলে দিতে গিয়ে জনগণ কতটুকু কনফিউজড হবে, বা জনগণের কি এখনো সেই ধারণা হয়েছে? ওকে, আচ্ছা, গণভোট নিয়ে আসলে চর্চিত, যথেষ্ট চর্চিত, এবং এই মুহূর্তে দুটো দলই খুব স্পষ্টভাবে তাদের অবস্থান জানিয়েছে, যার কারণে গণভোটের বিষয়ে এটা জুলাইয়ের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বাইনারিতে চলে গেছে। তো জুলাইয়ের বিপক্ষের শক্তি হিসেবে আমি বলবো যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ হয়তো তাদের চ্যানেলে গণভোটের না সেটাতে পার্টিসিপেট করতে পারে, যদিও কোনো বাংলাদেশ, আমার বলবো পরিবর্তিত বাংলাদেশে সেটার কোনো সুযোগই নেই। তো যেহেতু বিএনপির পক্ষ থেকে তাদের নির্বাচন কমিটির যিনি প্রধান, তিনি খুব সুস্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে এখানে কোনো তো দ্ব্যর্থহীন ভাগে বিএনপি হার পক্ষে এখন চলে এসছে, যদিও আগে একটা কনোটেশন ছিল বিভিন্ন ধরনের, আমরাও দেখি যে এআই জেনারেটেড হলেও বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ ছাড়া হয়েছিল। আসলে জুলাইয়ের বিপক্ষে যাওয়ার শক্তি কি কারো আছে? কারণ তরুণ হচ্ছে এমন একটা সময়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে যখন তারুণ্যের আধিক্য, পৃথিবীতে যত জায়গায় যত বিপ্লব, যত জাতি জেগেছে, এই তারুণ্যের আধিক্যটা বিশেষভাবে লক্ষ্য। তবে এটা আবার একটু বিতর্কিত হয়ে গেল না আপনার কথাটি? যদি জুলাইয়ের চেতনাও কক্ষিগত হয়ে যায় তাহলে তো সেটির বিপক্ষেও আমাদের যেতে হবে, যেরকম ভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করা হয়েছিল। ওই জিনিসটা প্রথম দিকে যে আচরণটা করেছিল, ওরা অনেক তরুণ ছিল, সেই জায়গায় আমি ভুল ইয়ে করব। এখন বড় দল হিসেবে এখনো তো জামায়াতের সাথে যাওয়া নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং নারীদের অংশগ্রহণ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না জামায়াতে। সেটা হচ্ছে জামাতের নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ড, এটা নিজস্ব। তবে একটি দেশ চালাবে একটি দল, সেখানে যদি নারীদের উপস্থিতি কম থাকে সেটি তো আমাদের জন্য আসলে প্রশ্ন করার মতো। বলবো যে পুরো নির্বাচনে তো সব প্যাকেজ একসাথে পাবেন না। ইন্টারনেট ভালো, আবার মনে করেন টক টাইম বেশি, মেসেজ করতে পারবেন, মানে আমরা বান্ডেল অফার যদি বলি, তো বান্ডেল অফার। তবে আপনার কাছে কি মনে হয় না যে নারীদেরকে অংশগ্রহণ করানো একটি মৌলিক ব্যাপারের মধ্যেই পড়ে? কিন্তু এটাও তো ঠিক, নারীরা ভোট দিয়েছে অনেক বেশি দেখা যাচ্ছে শিবিরকে ডাকসু নির্বাচনে, তো এটা আসলে ওইভাবে আপনি নিতে পারছেন না। ওই প্রচারণাটা আসলে একপাক্ষিক প্রচারণা আমি মনে করি, উদার প্রচারণা না। আমি আসলে কখনোই নির্বাচনে আটকে থাকতে চাই না, আমি আর একটু সামনে দেখতে চাই। আমি আরেকবার কিন্তু জুলাই করব না, এই জাতি আরেকবার জুলাই করার শক্তি রাখে না। তো আমাদের পেছনে আমরা যেদিন থেকে জন্ম নিয়েছিলাম সেদিন থেকে আমাদের শত্রুকে আমরা জানি পিছে লেগে আছে, এবং বাংলাদেশ রাষ্ট্রের যত ক্ষতি তার সরাসরিভাবে তার লাভ হয়, যত ক্ষতি। সো তিনি চাইবে যত ধরনের এই জুলাইয়ের পক্ষের শক্তিকে তিনি যতভাবে বহুধা বিভক্ত করা যায়। দেখেন, জিয়াউর রহমান তার জীবনে তিনি বিশাল মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি উদাত্ত চিত্তে মুক্তিযোদ্ধাদেরকে ডেকেছেন যিনি দেশের কাজে লাগবেন। অনেকে অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু সেটাই ছিল গঠনমূলক কাজ। আমি সেই জন্য বলবো যে এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের দূরতম সদস্য কখনো আক্ষেপ করে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় নাই যে আমাদের ভুল হয়েছিল। সো ওই প্রেক্ষাপটে কিন্তু আমরা নির্বাচনে যাচ্ছি, ওই 30 জন লোকের ভোটের জন্য আমরা দৌড়াচ্ছি, কিন্তু আমরা কখনোই বলছি না যে এই যে যারা চালিয়েছিল ফ্যাসিস্ট তারা বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। আমাদের স্বাধীন তদন্ত কমিশন তাই বলেছে। আমরা অন্য বিষয়ে চলে যাচ্ছি, অন্য বিষয় না, আমি বলছি যে এটা খুব বিষয় যে সার্বভৌমত্বের বাইনারিতে আসলে আপনি সব কিছু সমাধান করতে পারবেন। আপনি জুলাইকে আসলে আমরা কখনোই ওইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ন্যারেট করি নাই যে
সার্বভৌমত্বের পক্ষের শক্তি জয় হয়েছিল। 17 বছর আমাদের সার্বভৌমত্ব পদানত ছিল, আমার সামরিক বাহিনী থেকে সবকিছুই দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল। সো সেই জায়গাটা যদি আমরা বুঝি যে আমরা যদি দুইজনের মধ্যে মারামারি করতে থাকি তখন এই শত্রু আবার চলে আসবে। আপনি অন্য পক্ষ বলছেন, ওইটাই হচ্ছে বাস্তব এটা কথা। আসলে রাজনৈতিক দলের খুব বেশি করে বোঝা উচিত। হ্যাঁ, বোঝা ধন্যবাদ উচিত, আপনাকে জি। জামাল হায়দার। আমরা রফিক শিকদারকে দিয়ে শেষ করব। আপনার কাছে আসলে কি মনে হয় এই যে নারীদেরকে অংশগ্রহণ করানো কি আসলে একটি মৌলিক বিষয়ের মধ্যে পড়ে না একটি রাজনৈতিক দলের? সেখানে আমরা সব দলেই এখন দেখতে পাচ্ছি যে নারীদের অংশগ্রহণটা একটু উপেক্ষিত হয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে? শুনেন, আমি একটু দেখলাম প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনার লিপি একটা কথা লিখেছেন ওনার পোস্টে, যে যোগ্যতা যখন নারীর জন্য অপরাধ হয়ে যায় তখন সে নানানভাবেই বাধাগ্রস্ত হয়। বলবো যে নারীরা যোগ যোগে আলোকিত করেছে সমাজ, এবং নারীদের আপনার বেগম খালেদা জিয়া, আপনি জানেন যে 91 সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার পরে নারী প্রধানমন্ত্রী, এবং তিনি নারী ছিলেন, নারী প্রধানমন্ত্রী হিসাবে তিনি নারীদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, ফুড ফর এডুকেশন, এগুলো কিন্তু তিনি চালু করেছিলেন। সে কারণে আজকে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে বেশি। এখন আমার কথা হলো যে অনেক সংগঠন আছে, ইসলামী সংগঠন যারা ইসলামের উপরে নির্ভর করে, তাদের নানা রকমের বক্তব্য আছে, কিন্তু আমরা তো দেখেছি, আপনি 30 সেকেন্ড পাবেন। আমরা দেখেছি আমাদের বেগম খালেদা জিয়া যখন 2001 সালে সরকার গঠন করেছেন, বেগম খালেদা জিয়ার সাথে জামাত ইসলাম সরকারও তো ছিল, ছিল না? ছিল তো। আবার শেখ হাসিনার সাথেও জামাত ইসলাম 96 সালে আন্দোলন করেছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। তো এখন আমার কথা হলো শেখ হাসিনা তো নারীই ছিল। কথা সে নারী পুরুষ সেটা কথা না, কথা হলো আমরা মানুষ, মানুষ হিসেবে আমরা কতটুকু সোসাইটিকে দিতে পারবো, আমি যোগ্যতা আমাদের কতটুকু আছে। তা আমি পরিশেষে শুধু এটুকুই বলবো যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। ওকে, ধন্যবাদ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে টু দ্য পয়েন্টের আয়োজন ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আসলে নারীরা উপেক্ষিত হবে না, আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন চাই, একটি সুষ্ঠু নির্বাচন চাই, সেই পথে আমরা এগোচ্ছি এই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।